বেশ বড়সড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়, কার বাড়ি, কার রুম? আর স্বর্ণ আপু কোথায়, সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে তো চিনত, চৌধুরী নিবাসের রুমগুলো তার চেনা। হসপিটালের রুম এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা। আবছা আলোয় দেখা যাচ্ছে দেয়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 2:30। কিন্তু দুপুর নাকি রাত? রাত দিনের তফাৎ বুঝতে সে জানালায় তাকিয়ে দেখলো রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কই, তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কার না কার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, তাহলে মেরে কঙ্কাল বানিয়ে রোদে শুকাতে দেবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কার বাড়ি, কোথায়, এটা কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান। বোকামি করা যাবে না। আগের বার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল। এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকেই কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজ কাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে। হিরোইন 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 ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করলো। কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে যে চোখ এদিক ওদিক তাকাতে আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার বেলকনি থেকে অদূরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। কে? কে কথা বলল? কণ্ঠস্বর চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় তো দূর, চিন্তিতও হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসলো। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতেই ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ কুঁচকে পিট পিট করে তাকালো। দেখলো রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়লো। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তবা তবা, কি বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আর আমাকে দেখে কি কিডন্যাপার মনে হয়? করেননি তো। আমি এখানে কেন? আমার আপু কোথায়? আয় হায়, তোমার দেখি কিছুই মনে নেই। ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইলো, কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবায়েরও কথা বলতে চলে গেল। তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল, কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি, তাই তোমাকে আমার বাসায় এনেছি। কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। এ কথা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে একটা মানুষ আর যাই হোক গটগট করে মিথ্যা বলবে না নিশ্চয়ই, কারণ মিথ্যা বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি নিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসলো, নিজেকে নিজে বাহবা দিল। এভাবেই আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে, তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করা ভান করে বলল, ওহো, তোমার নামটাই তো ভুলে গিয়েছি। বাবুই বোধহয়, রাইট? না শীতল, কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায় জানো। আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি তুমি কি মাইন্ড করবা? করব। কেন? কারণ এসব ডাকে নামলে শুদ্ধ ভাই চেলা কাঠ দিয়ে ধুনাবে। ধুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বুঝাচ্ছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই। মার তো খাননি, জানেন না চেলা কাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না। এটা তো ঠিক না। ও তাই তো, সরি সরি বাবুই, গল্পে গল্পে ভুলে গেছি। এখন বলো তো কি খাবে? ওম, আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে চলো দুজন মিলে রান্না করি। কথা বলে ইয়াসি শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই,
কিন্তু রান্নারও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে, বাড়িটা নীরব। বাড়িতে আর কেউ নেই নাকি? সে এবার একটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, শমশের ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই নিয়ে? নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করেছে বলে শোধ নিচ্ছে? তাই হবে। এ কথা ভেবে সে কোনো মতো হাসি আটকে বলল, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামে আকিকা করেছি আমি। কি? কি বললেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনেছ? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন। কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো। বাদ দেন, আমিই বোধহয় ভুল শুনেছি। এ কথা শুনে ইয়াসির ফিচেল হাসলো, তারপর বিড়বিড় করে উত্তর দিল, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খাবারের নাম রুম করে রুমের বাইরে এসে দেখলে বুঝি বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি যত চালাকি করো না কেন, বের হতে পারবে না সোনা। তুমি কল্পনাও করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বক বক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না ট্রাই করছে, কিন্তু তার কাজের আনাড়ি ভাব দেখে শীতল যা বুঝার বুঝে গেল। এতেও সে আগ বাড়িয়ে কিছু বলল না, বরং আবার জিজ্ঞাসা করলো, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়? আর একটা ফোন দিন না, বাবাকে কল করি। না হলে বাবা চিন্তা করবে তো নাকি? আচ্ছা বাবু, ওই নুডলসে কি ঝাল কম দেবো নাকি বেশি দেবো? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতে আমার কেউ নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে? বিয়ে টিয়ে করেননি? আপনার বউ নেই? হা হা হা, না নেই, তবে হবে, শীঘ্রই হবে। আমাকে দাওয়াত দিবেন কিন্তু, আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসবো। হুম হুম, তা তো অবশ্যই, কিন্তু কি উপহার দেবে? একদিনের ইঁদুরের বাচ্চা। সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্ট জিনিস। কেন, ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিঁদুর আমার লাগবে না। তুমি বরং ওসব তোমার শুদ্ধ ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। ইয়ে মানে ওয়াশরুম যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যেই রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে। হুম। এ কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যি ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, নট ব্যাড। হুম, চল। বাবুই পাখি, হয়ে গেছে তোমার নুডলস, খাবে এসো। এতটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলল, প্রথমে তুমি আমার হাতের নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো। ওকে? ইয়া, ওকে। এ কথা বলে একটা বাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে। কারণ সে বুঝে ফেলেছে সে আবার বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন ছুঁচ ফুটিয়েছিল সে সজ্ঞানে ছিল। সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে? এটার লোকেশন তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিং এর উপর চুমু খেলো। চট্টগ্রামে আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যেই প্রান্তেই যাস, রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবে না। যদি শুদ্ধ হয় সঙ্গ চাস, তাহলে যত যাই কিছু ঘটে যাক, রিং যেন আঙ্গুল থেকে না সরে। মনে থাকবে আমার কথা? জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলতো না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিং এর উপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। তারপর মনে মনে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসায় সে জলদি হাত মুখ ধুয়ে বের হলো। শুদ্ধ না পৌঁছালো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে।
শীতল কিডন্যাপ হওয়ায় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সীতারা নিজের রাগ সামলাতে পারছেন না। কল দিয়ে যা ইচ্ছে তাই বলে অপমান করলেন সিমিনকে, কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরেই শুদ্ধ সায়ন রুবাব বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে, যে যেখানেই যাক চোখ কান খোলা রাখতে। তবুও সিমিন বারণ শোনেনি, রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটি দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবে, নাকি বুকে কোলে করে মানুষ করায় মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্ট হবে, বুক ঝাঁঝরা হবে? জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই মায়া আছে, আর কারণে? এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দেবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এরাই প্রাণপণে দৌড়ে বেরিয়েছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে, শীতলের পছন্দ মাছের ডিম। রান্না করতে দেখলে এক বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো। তোতা পাখির মতো করে বলতো, হলো বড় মা, দাও না একটু লবণ দেখি, বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিবে, আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ভর ধরছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়লো শুদ্ধর, বুঝলো মায়ের মনের কথা। তাই সে মায়ের কান্না থামাতে ছোট্ট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে একবার তাকিয়ে খেতে বসেই শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়েও খাবার খেতে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেল। অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলের পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না, মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে থাকলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাছে, তেমনি ছেলের জন্য কলিজায় ফুটছে। আহারে, আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোদ্দা কথা, শুদ্ধ সায়ান খারাপ, তারা সিতারার ছেলে, ওদের সাথে কি আর মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন, তখন মেয়েকে খুঁজতে ওদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধু তাই নয়, সিমিন আরো জরুরি কথা গোপন করেছে, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমে ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিল এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে, কে লাগালো ক্যামেরা, এসব না হয় পরের কথা, উনি গোপন করলো কেন, কি ভেবেই বা গোপন করলেন? এর উত্তরও দিতে পারলেন না সিমিন। তখন সিরাতের মনে পড়লো বেশ কিছুদিন আগে ওয়াইফাই এর সমস্যা দেখা দিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো, তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা মা, ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনা, শুধু ড্রয়িং রুমেই না, আমাদের তিন বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো, এবং এবং তিন বোনেরই গোসলের ভিডিও আহনাপের কাছে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশপাশে খুঁজলো শীতল, কিন্তু না দেখে ডাকলো দু একবার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইট অন থাকায় সে ঘুরে ঘুরে দেখলো বিশাল বিলাসবহুল সাজসজ্জিত পুরো বাড়ি। তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুক ভয়ে নিয়ে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতে বুঝলো লক করা। লক ধরতে পিক পিক করে পাসওয়ার্ড চাইলো। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অহেতুক আর টিপাটিপিও করলো না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতলের দরদর করে ঘামছে, হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছাতেই কারো বুকে ধাক্কা খেলো। তখনই তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? ব্যস্ত রাস্তার বুক চিরে শা শা শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলছে দ্রুত গতিতে।
একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি, যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাওয়ার। যাবে যাক, তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে রাস্তা পথে এসবও তো মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য, নিজের জানের কথা স্মরণ করবে না। করলে অবশ্যই এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানতো না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এ গাড়ির মালিকের, কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এভাবে চলতে চলতেই গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামলো জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানালা বন্ধ, জানালাতেও কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরে কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে দুটো টোকা দিলেও সারা শব্দ করলো না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি, খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজলো দুইবার। এর পরপরই সেই গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই, আলাদা করার উপায় নেই। গাড়ি একই ডিজাইন হতে পারে কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়াল করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, নিচেও নামলো না। বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একই সাথে সামনে রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটা গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল, ছুড়ল বাংলা গাড়ি। কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে, তবুও থামলো না। গাড়ি দুটোকে আগের মতো ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না, তাই না? ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরলো না, ধরলো তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার, একখান ঝামেলা বাইদ্যা গেছে। সব ঠিকঠাকই আছিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দায় পড়ছে। অহন বুঝতে পারছি না কোনটা শুদ্ধ কোনটা আরেকটা, কেডাই জানি। দুটোকেই ফলো করো। করতাছি স্যার। আমাকে সামনে দুইটা গাড়ি ফুল স্পিডে যাইতাছে, যেদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে। জি স্যার। শাহিনকেও ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছ? হ স্যার, চাপ নিয়েন না, হেরা দুই ভাই আমাগো নজর বোন। চাপ এমনি এমনি নিচ্ছি না। যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিম্মি রাখে, যাতে বেইমানি করলে কেটে টুকরো টুকরো করতে পারে। আর সে ব্যক্তি অন্য কেউ না, ইয়াসির খান। মনে আছে স্যার? গুড। আবারও বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে। দক্ষিণের চা বাগানের আশেপাশে আসতে দেওয়া যাবে না। যা স্যার। একথা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিক আর না তাকিয়ে ছুটলো পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো দুদিকের পথ ধরলো। এবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে। জানলে গুলিয়ে ফেলেছে, একই রঙের গাড়ি ও নাম্বার হওয়ায়। জানে না বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারলো না। তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নম্বরে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল, কিন্তু নজরে পড়লো না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতেই দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথায় এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? দুই রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে? চৌধুরীর পুত্তরা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসে অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে। এদিকে তিনটে গাড়ি যখন সা সা করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে, আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে এক পা দুপা করে এগোতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষলো সাদা রঙের চার চাকার একটি কার। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধর মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না, একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্য গুণে কটা বন্ধু পেয়েছে,
কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনো একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ। এখন কি শুদ্ধর উচিত না পাগলের মতো করা, অথবা একটু কাঁদা? চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না। কাঁদছে না নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে। এজন্যই সে বলল, জিপিএস অন দেখাচ্ছে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকিয়ে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল, হুম। কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা না? তুই দিয়েছিস রিংটা, এই জন্যই তোর ব্যাঙাচি আঙ্গুল থেকে খুলবে না। মিলিয়ে নিস। রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো জবাব দিল না। সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই। যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে? আগে ভয় পেলেই তো কেঁদে কেটে একাকার করতো। এখন কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতের টুতের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়াত্ম চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে। এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে। বুকে মুখ লুকিয়ে উল্টো তাকেই বলে, ভূত টুত আবার কি? ভূতনির ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাবো খাবো লুক নিয়ে তাকাবেন না। ভয় পাচ্ছি না মোটেও। আর আমার না লুকোচুরি প্রেম করছি। প্রেম করলে গপকে কেউ মারে, বকে, শুধু শুধু এত ধমকায়? জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক প্রেমিক। এ কথাটাও অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে গফের প্রশংসা করতে হয়। ভালোবাসি বলতে হয় একাধিকবার। অন্যায় হলেও অন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার দ্বারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথার বুলি আওড়াতে পারে না। এত সব নানার ভিড়ে অন্য সব করতে পারবে। এই যেমন শুধু তার ব্যাঙাচির চিরসঙ্গী হতে পারবে, অঘোষিত ভাবে তার বুক জমিনে তার নামে খোদাই করতে পারবে, বুকে করে আগলে রাখতে পারবে। ঠিকঠাক ভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয়। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর এঁকে দিতে পারবে। খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তির সাথে মাঝে মাঝে চোখের কাজল, চুড়ি, আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি কি লাগে? টাকা? টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সে সেই বাজারেই সুখ কিনতে যাবে। যত টাকা লাগে লাগুক। অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে, চল ব্যাঙাচি, ভালো থাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো। তোর সঙ্গের সঙ্গী হব, বিনিময়ে আমার থাকিস। আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে? সময় কি সেই সুযোগ দেবে? এসব ভাবতে ভাবতেই শুদ্ধর মনে হলো বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণনীয় এই ব্যথা। সময় যেন কাটছে না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটনার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদিও না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে। বারবার কি ভাগ্য তার সঙ্গ দেবে? কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামলো। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচার জেট। যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না, তা কি হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালো। অর্ক তাকে জড়িয়ে ধরলো। হাসি মুখে কাজ চাপড়ে যেতে ইশারা করলে শুদ্ধ আর দাঁড়ালো না। বীরের মতো হেঁটে জেটে উঠে বসলো। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুরে উঠতে লাগলো আকাশপথে।
অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলল, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধুর সহায় হইও। অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। একথা বলে জেট চোখের আড়াল হতেই সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক তো হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাম। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের তিন বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো। এবং এবং তিন বোনের বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। এ কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেলল। উপস্থিত সকলে তখন হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। এ কথাই যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর সিতারা সিমিনের উদ্দেশ্যে বলল, ভিডিও নিয়ে আহনাব তোকে হুমকি দিয়েছে, এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচন্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে, ঠিক তেমন ভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারলো না, কেবল না সূচক মাথা নাড়ালো। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়লো। উনি ঠান্ডা মাথায় আবার বললেন, যা ঘটার ঘটেছে। তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়ায় কিছুই থেমে থাকেনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এ ভয়ে পালালি ছোট? এজন্য আমাদের সংসারের ভিতটা নড়বড়ে করে দিলি? আমাকে বললেই বা কি হতো? এ তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস তুই? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না রে? এখন যে আমার তিনটা মেয়ের গায়ে কলঙ্ক লেপটে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দেব, কিভাবে তাদের সামলাবো? জায়ের কথায় সিমি স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝলো ছোট মা জীবনেও এ কথা মুখে আনতে পারবে না। তাই লাজ লজ্জার মাথাকে এসে বলল, আমু, সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানাতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথা যখন উঠেছে সবটা বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকড়ে গেল, বুঝলো আজকে মুখ খুলতেই হবে। তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সীতারার খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে দু থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখের কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জামাতা হিসেবে মেনে নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুকে আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙ্গুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এটুকু বলে থামলো শখ, তারপর ঢোক গিলে পুনরায় বলল, আহনাপের কাছে ভিডিও আছে, একথা আহনাপ ছোট মাকে নিজে জানিয়েছে। কারণ আহনাপের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বদনজর দেওয়া। একথা বলে শখ আবার থামলো। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাজ শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনাব ভিডিও করলো, সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেইল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোকে দিকে আঙ্গুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জায়ের ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না, মানা গেল নিজের স্বামীকে। শাহাদতকে অন্তত জানাতে পারতো। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শোনার আগেই কেউ কোনো মন্তব্য করলেন না। তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরো কিছু আছে? সবটা বল সোনা। মেজমা ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতে এই অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে। কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছেন, সেভাবেই সম্মানও করে। কিন্তু একদিন আহনাপের ভিডিও
আরেক দিকে এআই দিয়ে বাবা আর ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত সায়ন ভাইয়ার দল ছাড়া রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবার ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দিবে। আমাদের 5 ভাইদের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে, ছোট চাচ্চুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করাবে, এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল শখের দিকে। কি বলছে এই মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্যই তাহলে ছোট বাড়ি ছেড়েছে। ছোট বোন তুল্য ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে সারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখন বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে। এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে। না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে, একদম স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটা পরিষ্কার। কানে পিচ্ছে ঝিঝি পোকার চি চি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠলো। এরপর দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোন দিকে তাকানোর নামগন্ধ নেই তাদের, এক মনে নাচতেই আছে। কেন নাচছে, কি কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতিয়ে আরেকজন বলল, কি রে ভাই, হেরা নাচে কেন? ওগরে না বোন কিডন্যাপ হইছে। বোন টুন রাখ শালা, ওরা কেরা আগে এডি দেখ। ভাই এডি তো সায়ান। সায়ান? হ্যারে না তোফাজ্জল নজরে রাখছে। তয় হ্যায় এইখানে কে? কে জানি। আপনি যেখানে আমিও তো সেইখানে। তাইলে আমি জানবো কেমনে? এই কথা শুনে আরেকজন আঁতকে উঠে বলল, ভাই এইখানে তো সায়ন আর রুবাব, তাহলে শুদ্ধ কই? বস না কইছে শুদ্ধকে নজরে রাখতে? আমরা এতক্ষণ এগরে নজরে রাখছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবাব। এদিকে দুজনে সমান তালে নাচতেই আছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা? ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচার খুব শখ। যাক, আজ তাহলে শখটা পূরণ হয়ে যাবে। ভাই আপনারা নাচতেছেন কেন? আরে ভাই আর বলিস না, হঠাৎ করে কোমরের রগ চড়াত করে উঠলো। তারপর আর সোজা হতে পারছি না, চিৎকার হতেও পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে। তাই নাচতাছি। একা একা নাচতে কি আর ভালো লাগে, তাই ছোট ভাইটাকেও সঙ্গে নিয়ে নাচতাছি। তোরা যখন এসেই গেছিস তোরাও জয়েন কর। প্যারা নাই, এমনি এমনি নাচাবো না, আগে নেচে নি তারপর একসাথে গাজা টানবো রে। সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুঁচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ শুদ্ধ যদি চট্টগ্রামে পৌঁছে যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল কড়া নজরদারি করতে। কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতেই পারলো না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে ক্ষোভ পুষে রেখো না আম্মু, বাদ দাও এসব। ছেলের কথা শুনে সিতারা প্রচন্ড অবাক হলো। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, মরা মানুষ মানে? কার কথা বলছিস? বুঝিসনি? বুঝিনি বাবা। আমি আহনাফ, ওই আহনাফের কথা বলছি। আমিও। আহনাফ মারা গেছে। কবে? ওই যেদিন ওর যমদূত ওর পাপকর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদরে সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো। এদিকে গলাটাও শুকিয়ে কাট। আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে। ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ।
তাকে বারংবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে, চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতে হবে, নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে, তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেভ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, তার বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটা সে বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে কয়দিনে শুদ্ধর প্রতি ভালোবাসা জন্মিয়েছে, সেটা একদম খাঁটি। এই ভালোবাসায় না আছে খাত আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে কষ্ট দিবে, দিয়ে নিজে ভালো থাকতে পারবে? ভালো থাকাটুকু তো পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না। পারবে না, কখনো না। কখনো যদি সে নিজে শুদ্ধের কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সব সময় একরকম থাকে না, ক্ষেত্র বিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকাও ভালো, কেননা বেশি বুঝতে গেলে ঝামেলা, কিন্তু এতটা বোকা হওয়া যাবে না যে অন্যের চাইলে সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাঁটায় ভরা। এখন তাকে কাঁটা দেখে পথ চলতে হবে, ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবে, পৃথিবীর যে প্রান্তে ইয়াসির তাকে লুকিয়ে রাখুক, সেভাবেই হোক, যেভাবেই হোক, শুদ্ধ সেখানে পৌঁছাবে। শুধু শুদ্ধ নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের মতো খুঁজতে বের খুঁজে বের করবেই, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছ থেকে সে নিজেকে কতক্ষণ সেভ করতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস, একবারিতে এত রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাও যদি ঘটে যায়, কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না, শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড়বস্তুগুলো। আবার নিজে নিজে কিছু একটা করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি, আর একজন সুঠামদেহী পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটা কদমে নজরবন্দি করেছে, এমন ভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধর কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোই পানে বেঁচেছিল, কিন্তু এবার এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টের স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইয়ারা হন্য হয়ে খুঁজছে বিশুদ্ধ পুরুষটার। ওর নিখোঁজের কথা পৌঁছেছে তো? সে কি খুব বেশি রেগে গেছে, বকছে খুব? বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবুও নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে, অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময়ে এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠে করে ধরলো। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়লো, নিজেকে আপনারও চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি, ধীরে ধীরে পেছনে ঘুরতে দেখে ইয়াসির কাছাকাছি দাঁড়িয়ে আছে, ঈগল দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে, চোখ মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতনু গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আচমকা ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এই রাতের বেলা? ইয়াসির এখনো ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে, তার অন্তর্ভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যাস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেন্স হারিয়ে ফেলে। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অব্দি একা ফেলে যাবেন না, প্লিজ। একথা বলে শীতল হেঁচকি তুলে কেঁদে ফেলল। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হলো না। অভিনয় ভালো জানে সে, কিন্তু তার থেকে বড় অভিনেতা তার সামনেই দাঁড়িয়ে, নতুবা কিডন্যাপ করে এনে মন ভুলানো গল্প শোনায়। তাকে অঝরে কাটতে দেখে ইয়াসির এগিয়ে আসতে শীতল দুপা পিছিয়ে পেছনে পিছিয়ে গেল। তাতে ইয়াসিরের রাগ হলো, ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে সে বলল, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম?
তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছো? হুম। পাওনি না। কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয়, খুঁজেছো তোমার পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে মাঝরাতে পালাবো? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড। আমিও। ইয়াসির কথা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটলো। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটা সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দেখে দেখে ভুরু কুঁচকালো। শীতল আমতা আমতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটিটা দিলাম। লেগেছে খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না, ডাকাতরা নিয়ে গেছে। ও তাই তো। তা আশেপাশে দোকানপাট নেই? কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশের দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসবো। এখন এসো খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধ রুমে ঘুমাতে? একসাথে এক বেডে? না। একসাথে? না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়িতে থাকে না, তখন আমি ওই রুমে ঘুমাই। কি যে শান্তি লাগে। ও আইসি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুমিয়ে আসে না, তাহলে এক কাজ করো, আমার কোলে বসে বুকে মাথা রেখে ঘুমিয়ে। ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে চাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আপনার এত হ্যান্ডসাম বাবা চাই না। তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না। মানুষ মন্দ কথা বলবে। একথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স মেয়েটা বলে কি? আর বেবিকেই পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়, বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কি না সে কি, সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না। শেষে কি না বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে। কবে এত ধৈর্য হলো তার? কবেই বা মেয়ে মানুষের প্যানপ্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখলো? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণে। কিন্তু কেন জানি এই মেয়েটার খুব কাছে ঘেঁষতে পারছে না। জোর জবরদস্তি করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতো আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহের স্বাদ নিয়েছে ধারণার বাইরে। তাদের প্রতি কখনো মায়া হয়নি, কাউকে এতটা আদুরে লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনার দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখন যেই এসেছে, শারীরিক যন্ত্রণায় সেই কুকড়ে উঠেছে। ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজকন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটা এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে। অনুধাবন করেছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবলমাত্র মোহ। আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই না। এতদিন মোহকেই মায়া ভেবে একই জব চেপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা। কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না। কোনো নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। শুধু জানে এই পিচ্চি মেয়েটার সঙ্গেও তার ভালোই লাগছে। তার বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছে করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেললো, তখন কি যে মিষ্টি লাগছিল দেখতে। ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে। কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে। তাই সে থমথমে মুখে তাকিয়ে দেখছিল। কিন্তু তাকে তাকাতে দেখে শীতল ভাবলো সে আবার রেগে গেছে, তাই বলল, নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন খাবো না কিছু। আমাকে একটু ঠান্ডা পানি দেন। আমার মা, বোন, বউ কেউ নেই। আমি জানি না কোনো মেয়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাতে তুলে খাওয়াতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে হয়। মেয়েলি ব্যাপার বুঝতে আগ্রহী ছিলাম না কখনো। সেসব আমার পেশার সঙ্গে যায়ও না। শুরু থেকেই তোমাকে যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছি, নিজেও ভদ্র হয়ে আছি। তবে জানো তো বাবুই, ভদ্রতাকে সাইডে রাখলে আমি খুব রুড পার্সন। এতটাই রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি, কথা না বাড়িয়ে খাবে এসো। কথা বলে ইয়াসি শীতলকে টেনে ডাইনিং টেবিলে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলসই নেই। টেবিল ভর্তি সব ইটালিয়ান খাবার। শীতল ড্যাব ড্যাব করে তাকিয়ে প্লেট নিজের দিকে টেনে দিল। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। আল্লাহ জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে কিনা।
এবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে, সে ভয়ে ভয়ে মুখে খাবার দিয়ে চিবানোর আগে ইয়াসির বেশ নরম স্বরে বলল, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম। আপনি না বললে ওই চোখের মায়ায় পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আর একটা বিশুদ্ধ পুরুষ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেকদিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না তাকে ছোট করেই ভালোবাসি। মোটেও তা নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি। নিখোঁজ হয়ে এই যে আমি এখানে, আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূর থেকে অনুভব করতে পারছি। আমি এটাও জানি সে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার অন্য ধাঁচের পুরুষ কিনা যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করেছি তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্রাশ খেয়েছি তবে আমাকে জ্যান্ত কবর দেবে। ভুলে যাও তাকে। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শিখাবো না। আপনি বরং অন্য মেয়ে বেছে নিন। ঘটকালি না হয় আমিই করব। একথা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। শীতল নির্বিকার ভাবে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে চিবোতে লাগলো। তখন ইয়াসির আবার বলল, আমার হয়ে থেকে যাও, এক পৃথিবীর সুখ এনে দেব তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কে নেই আমার? কি নেই? আমার সব আছে, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকবো? তাহলে প্রমাণ হয়ে গেল পালাচ্ছিলে তুমি। কিন্তু কেন? কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি নাকি বকেছি? কিছুই তো করিনি। খুব আদরে রাখতে চাইছি। ভালো লাগছে না? না। শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজেরও অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাঁটা চামচে তাই এই হতচ্ছাড়ার চোখে ঢুকিয়ে দিতে। টেনশনে তার শ্বাস আটকে আসছে। আর এই লোক কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলো না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল, আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে। কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। সে ভুরু কুচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল, চোখে মুখে দুষ্টুমির ঢেউ। এই মুহূর্তেও ইয়াসির চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখলো চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। এরপর নিজেও ফিচেল হেসে বলল, প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি। একদমই ছাড়ছি না। এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ থাকে। নয়তো আমিও কিন্তু চৌধুরীদেরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়ে দেখুন না, হাতটা হাতের জায়গায় রাখে কিনা। প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি। একদম ছাড়ছি না। একথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনেরা সুস্থ। নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত। কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, শুধু হাত বাড়িয়ে দেখুন হাতটা হাতের জায়গায় রাখে কিনা। বয়স কত তোমার? 16, 17 অর 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরো অনেক কিছু জানবেন। ফিরতে দিলে তো আমি ফিরবই। বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নিবে। কিন্তু ওই যে একজন মুডি পুরুষ আছে না, তার জন্য হলেও আমাকে ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন কি করলো, আমাকে ডেকে হুমকি দিল তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দিবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠলো না। কত করে ডাকলাম, আমার ডাক শুনলই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক। এক সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক। ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কিনা
হয়তো সেও বুঝেছিল। এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টুমি করবে, স্বাভাবিক তাই না? দুষ্টুমি ভেবে মাপ করে দিলাম। এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে। সে পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম, কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অব্দি বালিতে পুঁতে শিরচ্ছেদ করলাম। চমৎকার হয়েছিল ওর শিরচ্ছেদ করা। শিরচ্ছেদ কি বুঝো তো বাবুই? বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমরা তো কেউ আপনার সাথে পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি, বরং আপনি শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই। এবার কিন্তু রাগ হচ্ছে, আমার রাগ হচ্ছে। ওমা কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি, তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না শমশের ভাই। সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু। ধরেন কেউ রেগে গেল, ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার, তাই না? আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো। এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিং এর কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেসব জায়গার একটা জায়গা আমরা এখন আছি। ও লাভলি, ব্রাভো বাবুই, ব্রাভো। আর কি জানো আমার ব্যাপারে? আর আর ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়, সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গে সঙ্গী হতে পারে। ইয়াসির হাসলো, তবে হাসতে হাসতেই শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকু পেল না শীতল। তবে নোনতা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে, জিহ্বাটাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসলো। আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখাবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকে কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল, ডাকের কি বাহার, বাবা বাবই। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো। এক নিমিষে আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতলে যে চৌধুরীদের জাত, এটা ভুললে চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলে মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? এ কথা বলে শীতল তড়িৎ কাঁটা চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছোটানোর, এখন নড়তেও অক্ষম সে। তার এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু কাটা, এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়? ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতের মুঠোয় শীতলের দু হাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বেনুনিটা নেড়ে চেড়ে দেখলো, এরপর বেনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখে বলল, ফুস। এক কাজ করে নিজেকে হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠেকালো। এই পিচ্ছির রাগও আছে। সে তো আলাভোলা ভেবেছিল, তবে মানতেই হয় এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। এ কথা ভেবে সে চিতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল, ছাড়ুন। অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার। ছাড়তে বলছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি ফিরে লেভেল পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা? আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে, চলো দিয়ে আসি। একথা শুনে সুতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করি
বলো তো, এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? ওহো, সেসব কিছু করতে হবে না, শুধু একটা কাজ করবে তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হিয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের, স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই এ কথা বলছো। পাগল পাগল না সাই, আপনার পারফিউমের থেকে শুদ্ধ ফায়ারটা আরো বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসছে আমার সবকিছু ব্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতে ইয়াসিরের হাতের বাঁধন এতটা শক্ত করলো যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়লো না। যখন কেঁদে ফেললো তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে এই কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদম পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না। রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দ করলো না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখ বুজে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিস ফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও, পমিস ছেড়ে দেব। এ কথা বলতে না বলতে ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভুরু কুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরে, শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপদমস্তক নজর বুলালো। তোমার কাছে কি লুকিয়ে রেখেছো, বের করো বলছি। বাবুই রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গোবেচারা মুখ করে তাকিয়ে রইলো। তারপর নিজে নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনি তো আমাকে তুলে নিয়ে এসেছেন, আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমাকে চোর বলতে চাচ্ছেন? ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্ত মতো তার হাত টেনে শরীর চেক করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনলো না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে শীতলের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেললো সে, কত কাকুতি মিনতি করলো, তবুও ইয়াসির ছাড়লো না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই ঠিক। রিং এ জিপিএস কানেক্ট করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের হই। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পাড়ি দিবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটা সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না, অর্থাৎ রিং এর জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনো রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল, নাকি ইয়াসির ধরে ধরে ফেলেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কি রে, চল। শুদ্ধ একদৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভুরুজোড়া কুঁচকে গেল। সে শুদ্ধের নজর অনুসরণ করে ফোনে উকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারদিকে তখন ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না আজ তার কি হলো। বুকের ভেতরটা এ করছে, এমন করছে কেন? মনটায় বা কু ডাকছে কেন? চোখ বন্ধ করলেই শীতলের ব্যথাতুর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদা শান্ত নিশ্চল। কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো।
তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও, নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো। একথা শুনে হাসান ছলছল চোখে তাকালো শুদ্ধর দিকে। তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ, পরপর কবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরার নজর রাখছিল ল্যাবে বসে, কিন্তু লোকেশন শো না করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধর মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো, সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। একথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি অ্যাঞ্জেলিকা, প্লিজ হেল্প। পরপর তিনবার ডাকতেই হঠাৎ কুক কুক স্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা। পুরো শরীরই সাদা, এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধ ডাক শুনে চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখনা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এলো, উড়ে এসে বসলো শুদ্ধের বাড়িয়ে দেওয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে থাকলো, কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালো, সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ তার আরো আদর চাই, কিন্তু এখন হাতে একদম সময় নেই। তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতে অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উঠতে উঠতে একবারে পেছনে ঘুরে তাকালো শুদ্ধর দিকে, তারপর ডানা দুটো ঝাপটাতে ধীরে ধীরে আরো উপরে উঠতে লাগলো। একটু পরে শুদ্ধর ফোনে পর পর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজানের পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতে হাসান সম্মতি সূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল। কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছেই, দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালে নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো একটা বিল্ডিং এর উপরেই চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং এর ভেতর। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে, তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না, কিন্তু ছাড়ুন বলছি, ছাড়ুন, এত সহজে না। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। দু একটা কাক হিরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলেই দেখা মিলবে একটি নদী, শান্ত নদী, ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতেই হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পিছনে ঘুরে মুচকি হাসলো। সারতে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালো। ইয়াসির বলল, আচ্ছা, আমি ভীতুর মতো পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটাকে? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরে ভর করেছে। না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না। শুদ্ধ ভাই কই, শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো, খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই। আর আমিও রেডি হই তাকে স্পেশাল ভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাক্যহারা হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকও উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল, সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুড়াক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানা দেখতে লাগলো।
এদিকে ইয়াসি শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবে না, খাবে, খেতে হবে। এক পর্যায়ে ইয়াসিরের জোরাজুরিতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। তারপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন না আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়েছেন আপনি? আমার ব্যাপার রে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করছি। মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে। সেগুলো নোট করে ফাইল রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতে চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে, অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাহিল আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি। কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? হুম। পাবলিক প্লেসে সিনক্রিয়েট করবে না ভেবে মূলত চুপ ছিল। আচ্ছা বাবু, এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে? হুম। খারাপ লাগবে না? না। কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার। তবুও তুমি আমার হবে না বাবুই? একটু ভেবে বলো তো। কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করে না আমার। যদি করতো তাহলে বসে থাকার অবস্থায় রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবুও মার খেলে। জেদ করে বড় বড় বুলি না আওড়ালে মারটাও খেতে না পাখি। এ কথা বলে ইয়াসির প্রায় জোর করে ইয়াসির শীতলকে খাওয়ালো। খুব কাঁদলো, তবুও এক প্রকার খাইয়েই ছাড়লো। খাওয়ানোর পর ফিসল হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এ কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বোরাককে বলল কি কি করতে হবে। সেই অনুযায়ী বোরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল, তখন আবার উঠতে লাগলো। সংকট পেয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো দানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধর ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ডোরের কাছে ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুললো না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাঁটার গতি আর থমথমে মুখ দেখেই রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে। তবু শুদ্ধর হাতটা ধরে টেনে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল ওখানে ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়বে বই কমবে না। যা করার সাবধানে করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তরি ডোবানো যাবে না। শুদ্ধ থমথমে মুখে জল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে। কারো পায়ের পদধ্বনি শুনে ইয়াসির মুচকি হাসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিক ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলা রাখা শীতলের দিকে। শুদ্ধ পৌঁছে গেছে, তার লোকেরাও তাকে জানিয়েছে। তবুও ওর চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই। শুধু একবার বোরাকের দিকে তাকালো। বোরাক হ্যাঁ বোধক মাথা নাড়লো। অর্থাৎ তার আদেশ মতো কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই শুদ্ধ সেখানে উপস্থিত হলো। গেট পেরিয়ে গটগটিয়ে ঢুকলো। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙলো। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সেটা সম্ভব হলো না। তাই অশ্রু ভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। হাত পা মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধর বুকে যেন ধস নামলো। সে এগোতে নিলেই শীতল বারবার মাথা নাড়তে লাগলো। গো গো শব্দ করে কাছে যেতে বারণ করলো। হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। টিগার চেপে পিস্তল তাক করতে ইয়াসির বলল, কিরে থামলি কেন? বুকে পাটা থাকলে
পান নিয়ে ফিরে যা। ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করি। শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হো হো করে হাসলো। শুদ্ধকে উৎস দিতে আরো কিছু বলল। শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের ছটপটানি বেড়ে গেল। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়তে লাগলো। শুদ্ধ মানল না, বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল। হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুরাকের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধর পায়ের দিকে। শুদ্ধ কখন তারে পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শক যে বাপ ডাকারও সময় পাবে না। অতঃপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ। চলবে ইনশাআল্লাহ।